নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাজনাথ সিং কিন্তু একদম সরাসরি এবার নেমে পড়লেন ময়দানে বলা যায়, এবং সরাসরি আমরা যেটা দেখতে পেলাম যে বিরোধীদের দোরগোড়ায় গিয়ে তিনি কিন্তু এবার অ্যাপিল করছেন যে যাতে আইএনডিআই এ জোট তারা কোনো মতেই প্রার্থী না দাঁড় করায়, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে খবর। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কিন্তু বেশ খানিকটা ফেঁসে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। তার কারণ তারা তড়িৎ ঘড়িৎ হয়তো একটা বৈঠক করে সিপি রাধাকৃষ্ণন, বর্তমান মহারাষ্ট্রের যিনি রাজ্যপাল রয়েছেন, তাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন, কিন্তু তারপরেই একদম প্রোঅ্যাক্টিভ হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। তার কারণ তারা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পারছে তাদের যে জোট সেটা খুব একটা ভালো অবস্থায় নেই। জেডিইউর তরফ থেকে এখনো পর্যন্ত সমর্থন পেলেও এখনো কিন্তু টিডিপি পার্টি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের যে 16 জন সাংসদ তাদেরকে সমর্থন করছে, অফিসিয়ালি সমর্থন করছে, তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো স্টেটমেন্ট আসেনি। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি যে সরাসরি একদম নামিয়ে দিয়েছে উপরাষ্ট্রপতি প্রক্রিয়ার ক্ষেত্রে একদম তাদের মনোনীত সদস্য তিনি যে জিতবেন হই হই করে, তেমন কিন্তু সিওরিটি নেই ভারতীয় জনতা পার্টির কাছে, এবং সেটা নিয়েই এই মুহূর্তে বিস্তর জলঘোলা চলছে। সারা দেশের রাজনীতি উত্তাল যে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে ভয়ে আছে, এবং আইএনডিআই এর জোটের বিভিন্ন নেতাদের কাছে গিয়ে রীতিমতন কিন্তু একদম দোরগোড়ায় দাঁড়াচ্ছেন ভারতীয় জনতা পার্টির অন্যতম মুখ রাজনাথ সিং। এবং সেই প্রেক্ষাপটটা কেন তৈরি হলো, কাদের দোরগোড়ায় গিয়ে দাঁড়ালেন রাজনাথ সিং, সেই সমস্ত কিছু ডিটেইলসে বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং এই মুহূর্তে এই ভিডিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তাই শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন যে এই মুহূর্তে হঠাৎ করেই কিন্তু এই বাদল অধিবেশনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টির জন্য, কারণ যেভাবে একদম কোণঠাসা করছে ভারতীয় জনতা পার্টিকে এই বাদল অধিবেশনে আইএনডিআই এ জোট, সেটা কিন্তু নজিরবিহীন একটা ছবি উঠে আসছে, এবং সেখানে বারংবার কিন্তু তাদের অপ্রস্তুতের মুখে হতে হচ্ছে। সেটা অপারেশন সিন্দুর নিয়ে হতে পারে, পেহেলগাঁও অ্যাটাক নিয়ে হতে পারে, ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ চাপিয়ে দিয়েছেন 50%, সেটা নিয়ে হতে পারে, এবং তার মাঝখানে একদম রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসেবে যে বোমাটা ফাটিয়েছেন যে ভোট চুরির মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে, বিভিন্ন জায়গায় ভোট চুরি হয়েছে, বিভিন্ন রাজ্যে ভোট চুরি হয়েছে, তেমন অভিযোগ করছেন রাহুল গান্ধী। সেখানে কিন্তু বেশ খানিকটা বেকায়দাতেই পড়েছে একদম ভারতীয় জনতা পার্টি, এবং তার সঙ্গে 21শে জুলাই রাত 9:25 সেই ধাক্কাটা তো রয়েছে। যে প্রশ্নটা 21শে জুলাই থেকে ঘুরে বেড়াচ্ছে যে কেন হঠাৎ করে একজন স্ট্যান্ডিং উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্টের মতন পদাধিকারী, তাকে সরে যেতে হলো, রিজাইন দিয়ে দিতে হলো, সেই ঘটনাটা ঘটালো কেন ভারতীয় জনতা পার্টি? এই প্রশ্নগুলো কিন্তু রীতিমতন ঘোরাফেরা করছে রাজনৈতিক পরিমণ্ডলে, এবং সেখানে আর কিন্তু কোনোভাবেই কনফিডেন্স পাচ্ছে না ভারতীয় জনতা পার্টি। তারা বারংবার বৈঠক করছে, বারংবার দফায় দফায় বিভিন্ন জায়গায় বৈঠক করছে তারা, সেই বৈঠক আরএসএস দপ্তর পর্যন্ত পৌঁছাচ্ছে, এবং যার পরিবর্তে আমরা দেখতে পেলাম রাতারাতি একদম 21 তারিখে জমা দেওয়ার শেষ ডেট মনোনয়নপত্র, তার আগেই আমরা দেখতে পেলাম যে 17 তারিখ সন্ধ্যেবেলা জেপি নাড্ডা প্রেস কনফারেন্স করে সিপি রাধাকৃষ্ণন তার নামটা কিন্তু ঘোষণা করে দিলেন, এবং ভোট দেবেন কিন্তু সব মিলিয়ে থেকে লোকসভা রাজ্যসভা মিলিয়ে 788 জন সাংসদ। সুতরাং বুঝতেই পারছেন সেই সিক্রেট ভোটিং এ যদি দুজন প্রার্থী দাঁড়ায়, আইএনডিআই এর জোটের প্রার্থী এবং তার সঙ্গে এনডিএ শরিক দলের প্রার্থী, এবং ভোটাভুটির মাধ্যমে যদি সম্পূর্ণ বিষয়টা সংগঠিত হয়, তাহলে কিন্তু বেশ খানিকটা চাপেই রয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। তার কারণ ইতিমধ্যেই কিন্তু শরিক দল হিসাবে আমরা যা খবর পেয়েছি আপনাদেরকে জানিয়েওছি যে চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু হটলাইনে রয়েছেন রাহুল গান্ধীর সঙ্গে, তেমন অভিযোগ করেছেন চন্দ্রবাবু নাইডুরই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। এবং তারপরেই আমরা দেখেছি যে একদম তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, বর্তমানে কংগ্রেস নেতা, তিনি কিন্তু সরাসরি রেমন্ত রেড্ডি একদম সরাসরি চন্দ্রবাবু নাইডুর কাজের প্রশংসা করেছেন, এবং সূত্রের খবর তার সঙ্গে দেখাও করেছেন। সুতরাং চন্দ্রবাবু নাইডুকে নিয়ে কিন্তু বেশ খানিকটা সন্দিহান এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি। এই খবরগুলো যে তাদের কাছে পৌঁছচ্ছে না তা তো নয়, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একদম রাজনাথ সিং এই মুহূর্তে খবর উঠে আসছে যে মল্লিকার্জুন খাড়গে তাকে ফোন করেছিলেন এবং সরাসরি বলেছেন যে আপনারা কোনোভাবেই এই মুহূর্তে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য দয়া করে একদম সরাসরি
প্রার্থী দেবেন না। এবং শুধুমাত্র একদম যে মল্লিকার্জুন খাড়গে তাকেই নয়, রাজনাথ সিং ফোন করেছিলেন এম কে স্ট্যালিন, ডিএমকে দলের নেতা এম কে স্ট্যালিনকে, এবং তার সঙ্গে একদম ওড়িশার যে বিজেডি পার্টি অর্থাৎ সরাসরি এর আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পট্টনায়ক, তাকে, এই সমস্ত পার্টি মেম্বারদের ফোন করা এবং প্রমুখদের ফোন করা, সেটা কিন্তু একটাই দিকে ইঙ্গিত করছে এই মুহূর্তে যাতে আইএনডিআই এর জোট প্রার্থী না দাঁড় করায়। যে কথাটা বারংবার জেপি নাড্ডা বলেওছেন যে বিজেপি কিন্তু চাইছে না এই মুহূর্তে এই পদে আর কোনোভাবেই কোনো একদম ভোটাভুটি হোক, তারা কিন্তু সরাসরি চাইছে যে এই পদে যে নির্বাচনটা সেটা স্কিপ করা যদি যায়, তাহলে সেই পদ্ধতির মাধ্যমেই কিন্তু যদি সিপি রাধাকৃষ্ণনকে পরবর্তী একদম উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত করা যায়, সেটাই কিন্তু তাদের একটা প্ল্যান। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জেপি নাড্ডা কিন্তু পার্সোনালি ফোন করছেন মল্লিকার্জুন খাড়গেকে, ডিএমকে দলের নেতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে এবং নবীন পট্টনায়ককে। এতদূর কিন্তু এই মুহূর্তে খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ এখন কিন্তু যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেখানে আইএনডিআই এর জোট কখনোই চাইবে না যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এনডিএ সরকারের একজন প্রার্থী সিপি রাধাকৃষ্ণন হঠাৎ করেই তিনি একদম ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হয়ে যাক। তার কারণ এখন বেশ খানিকটা চাপে রয়েছে যে ভারতীয় জনতা পার্টি, সেটা আইএনডিআই এর জোট তারাও বুঝতে পারছে, এবং চন্দ্রবাবু নাইডু তাদের যে 16 জন সাংসদ তারা যদি ভোট না দেয় সিপি রাধাকৃষ্ণনকে, এবং সিক্রেট ভোটিং এর ক্ষেত্রে যদি দেখা যায় যে আরএসএস পন্থী বেশ কিছু বিজেপির সাংসদ তারাও হয়তো ভোট দিলেন না, ঠিক যেমন ভাবে নাম উঠে আসছে নীতিন গাডকারি, তিনি নিজেই হয়তো ভোট দিলেন না, কিংবা তার একটা লবি বসুন্ধরা রাজে যার মধ্যে রয়েছেন, শিবরাজ সিং চৌহান যার মধ্যে রয়েছেন, তারা হয়তো ভোট দিলেন না, এবং সেই ক্ষেত্রে কিন্তু বেকায়দায় পড়বে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। এবং তিনি যদি কোনোভাবে একটা ভোটেও যদি পিছিয়ে পড়েন এবং আইএনডিআই এর জোট দলের একদম প্রার্থী নির্বাচিত হয়ে যান ভারতবর্ষের উপরাষ্ট্রপতি পদে, সেটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা হবে, এবং ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই ঘটনাটাকে এড়াতে চাইছে, সেই ঘটনাটার সম্ভাবনা আছে বলেই সেই ঘটনাটাকে এড়াতে চাইছে। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কিন্তু রীতিমতন সিঁদুরে মেঘ দেখছে, এবং সেখানেই এখনো পর্যন্ত টিডিপি পার্টি তাদের যে শরিক দল তারা একদম ফ্রি হ্যান্ড দিয়ে যে সমর্থন করছে অন্ধ্রপ্রদেশ থেকে, সেটা কিন্তু এখনো ছবিটা উঠে আসেনি। ঠিক যেমন ভাবে নীতিশ কুমার তিনি কিন্তু সমর্থন করে দিয়েছেন জেডিইউ দলের পক্ষ থেকে, একদম আমরা দেখতে পেয়েছি যে খবরও উঠে এসেছে, তারা একদম খোলাখুলি বলছেন যে আমরা সিপি রাধাকৃষ্ণনকে সমর্থন করছি, বিজেপির যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তার সাথে আছে এনডিএ শরিক হিসেবে। কিন্তু টিডিপি পার্টির পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ এই প্রসঙ্গে কোনো ধরনের কোনো বিবৃতি কিন্তু দেননি। সুতরাং সেই ক্ষেত্রেই হট লাইনকে সত্যি সত্যি রাহুল গান্ধী এই মুহূর্তে করে রেখেছেন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে, এবং চন্দ্রবাবু নাইডু কি বেকায়দায় ফেলতে পারে বলেই রাজনাথ সিং এই মুহূর্তে এইভাবে একদম সরাসরি গিয়ে রীতিমতন পায়ে ধরার মতন করে মল্লিকার্জুন খাড়গেকে ফোন করছেন, ডিএমকে দলের নেতা এম কে স্ট্যালিনকে ফোন করছেন, কিংবা নবীন পট্টনায়ককে ফোন করছেন। কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সামগ্রিক প্রেক্ষাপট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতীয় জনতা পার্টি যে বেকায়দায় পড়েছে সেটা বারংবার প্রমাণিত হচ্ছে, এবং উপরাষ্ট্রপতি পদে নির্বাচন সেটাকে কিন্তু তারা নির্ঝঞ্ঝাটে পেরোনোর জন্য যে কোনো প্রক্রিয়ায় যে কোনো দূর পর্যন্ত যেতে পারে। সেখানে বিপক্ষ দলকে যদি একদম প্রার্থী দিতে না করার রিকোয়েস্টটাও করতে হয়, সেটাও কিন্তু রাজনাথ সিং করছেন, এবং তিনি মাঠে নেমে পড়েছেন, এবং অবশ্যই এর পেছনে মোদী শাহের বুদ্ধি তো রয়েছে। আপনারা কি মনে করেন সমস্ত প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।